আপনাদের সকলকে আমন্ত্রণ আরেকটি নতুন বই শোনার মন স্থির করার জন্য। আজ শুরু করছি হেক্টর গার্সিয়া ও ফ্রান্সিস মেরেলস এর লেখা বই ইকিগাই, আনন্দে ভরা জীবনযাপনে দীর্ঘায়ু এবং সুস্থ থাকার জাপানিক রহস্য। আজ অষ্টম অধ্যায়, লয়বদ্ধ ব্যায়াম। সুস্থ ও দীর্ঘায়ু লাভের জন্য ব্যায়ামের প্রয়োজনীয়তা। ব্লু জোনে যারা বাস করেন তাদের অধ্যয়ন করার পর এই সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হয়েছিল। মানুষেরা ভরপুর ব্যায়াম না করলেও তাদের জীবন সর্বদাই ব্যস্ত থাকে। আমরা ওগমিতে যাওয়ার পর এটা জানতে পারি যে সেখানে ৮০ থেকে ৯০ বছরের লোকেরা যথেষ্ট কার্যক্ষম। তারা নিজেদের ঘরে বসে জানলা দিয়ে রাস্তা দেখে না বা ঘরে বসে খবরের কাগজ পরে সময় কাটায় না। ওগমির বাসিন্দারা খুব সকালে ঘুম থেকে উঠে হাঁটতে যায়, বন্ধুবান্ধবের সাথে খাওয়া করে, গল্প করে ও গান গায়। সকালের জলখাবার খাওয়ার পর বা তার আগেও তারা নিজেদের বাগানে কাজ করে। সেখানকার বাসিন্দারা কখনোই জিমে গিয়ে ব্যায়াম করে না, কিন্তু সারাদিন তারা কোনো না কোনো কাজে নিয়ে নিজেদের ব্যস্ত রাখে। চেয়ার ছেড়ে ওঠার মতো সহজ। ৩০ মিনিট একই জায়গায় বসে থাকলে মেটাবলিজমের প্রক্রিয়া ৯০% কমে যায়, চর্বি গলার প্রক্রিয়া থেমে হয়ে যায়, আর প্রায় ২ ঘন্টা বাদে কোলেস্টেরলের মাত্রা ২০% কমে যায়। মাত্র ৫ মিনিট নিচের জায়গা ছেড়ে উঠুন, এই প্রক্রিয়া পুনরায় শুরু হয়ে যাবে। আর যারা এই বিষয়ে নিয়ে কাজ করে, ব্রডেলি সেখানকার সভাপতি, একই স্থানে বসে থাকা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক। এই বিষয় নিয়ে তারা গভীর গবেষণা করছে। ভাবেন ব্রডেল এবং ব্রিডিট স্কলয়েড ২০১৫ সালে ওয়াশিংটন পোস্টার এর সাক্ষাৎকারে বলেছিলেন, ৫ মিনিট নিজের জায়গা ছেড়ে উঠে একটা চক্কর লাগিয়ে আসা এতটাই সহজ কাজ যে মানুষ সে বিষয়ে ততটা গুরুত্ব দেয় না। আবার অনেক সময় এই কাজ করতে অলসতাও চেপে বসে। আপনি যদি শহরের বাসিন্দা হন তাহলে প্রকৃতির কোলে বা শান্ত এলাকায় হাঁটতে যাওয়ার আপনার জন্য কঠিন হতে পারে, কিন্তু নিজের শরীরকে সুস্থ রাখার জন্য আপনি হালকা কিছু ব্যায়াম করতেই পারেন। আর পশ্চিমের দেশগুলিতে মন ও শরীর ও বুদ্ধিকে সুস্থ রাখার জন্য বহু যুগ আগে একই থেকেই কিছু ব্যায়াম পদ্ধতি প্রচলিত আছে। পূর্বের দেশগুলিতে এই ব্যায়ামগুলি তাদের দৈনন্দিন জীবনে ও সংস্কৃতির অঙ্গ হয়ে উঠেছে। যোগ্য ব্যায়ামের প্রকাশ ঘটেছিল ভারতে, কিন্তু আজ জাপান ও চীনের কুইংগাক এবং তাইচিতে এর বহুল প্রচলন দেখা যায়। এর সাহায্যে মানুষের শরীর ও মন দুটি সুস্থ থাকে। এটা অবিশ্বাস করার কোনো স্থান নেই যে এর সাহায্যে আমরা জীবনের ঘটনাগুলিকে অনেক বেশি আনন্দ, শক্তি ও জোশের সাথে মোকাবেলা করতে পারি। সর্বদা যৌবন ধরে রাখার অন্যতম উপায় হল যোগ্য ব্যায়াম, আর বিজ্ঞানও সেই কথা অস্বীকার করতে পারেনি। এর সাহায্যে শরীরে বেশ কিছু অসাধারণ লাভ দেখতে পাওয়া যায়। বিশেষ করে বয়স্ক লোকদের জন্য যোগ্য ব্যায়াম খুবই লাভজনক বলে প্রমাণিত। যারা তাই চির অভ্যাস করে তাদের মধ্যে অস্টিওপ্যারাসাইটিস এবং পার্কিনসন্স এর মতো অসুখ খুব কম দেখা যায়। তাদের শরীর অনেক বেশি সুস্থ থাকে এবং সঠিক মাত্রায় রক্ত প্রবাহ দেখা যায়। তাদের মানসিক বিকাশও খুব ভালো হয়। তা মানসিক চাপ বা নিরাশায় সময় ঢলের মতো কাজ করে। প্রতিদিন জিমে গিয়ে ঘাম ছড়াতেই হবে বা ম্যারাথন রেসে ভাগ নিতেই হবে এমন কোনো মানে নেই। জাপানে যে সমস্ত মানুষেরা দীর্ঘজীবনের অধিকারী হয়েছে তারা এটা প্রমাণ করে দিয়েছে যে জীবনের প্রতিটা মুহূর্তে বিভিন্ন রকম গতিবিধির মাধ্যমে অতিবাহিত করতে পারলেই দীর্ঘায়ু লাভ করা সম্ভব হয়। জাপান ও চীনের সংস্কৃতি বলে যে কোনো ব্যায়াম করলেই আমরা বড় ধরনের লাভ পেতে পারি। এই ব্যায়ামগুলি খুবই সহজ ভাষায় বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। এটাই সবচেয়ে লাভজনক বিষয়। এইভাবে অনুশাসনের মধ্যে দিয়ে ক্রমাগত ব্যায়ামের অভ্যাস বজায় রাখতে পারলে আপনি ভালো ফলাফল লাভ করতে পারবেন। এর মধ্যে কোনো ব্যায়াম যদি আপনার করতে ইচ্ছা না করে তাহলে নিজের পছন্দ অনুসারে ব্যায়াম করুন, সেটাতে আপনি লাভবান হবেন। সুস্থ ও দীর্ঘজীবনের জন্য পুষ্টিকর খাদ্য অপরিহার্য। পরবর্তী কয়েকটা পৃষ্ঠায় আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব, কিন্তু জাপানের একটা ছোট ব্যায়াম দিয়ে আমরা এই আলোচনা শুরু করব। রেডিও তাইশো। এই ব্যায়াম সকালে করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপানে এর প্রয়োগ শুরু হয়। এর নামের সাথে রেডিও কথাটা যুক্ত আছে। তা থেকে এই বিষয়টি স্পষ্ট যে সে সময় রেডিও মাধ্যমেই এই ব্যায়ামের বার্তা দেয়া হতো। আজ লোকেরা টিভি বা ইন্টারনেটের সাহায্যে ব্যায়াম করেন। রেডিও তাইশোর মুখে মূল উদ্দেশ্য হল উপস্থিত শ্রোতাদের মধ্যে জোশ ও একাগ্রতার ভাবনা গড়ে তোলা। স্কুলে পড়া শুরু হওয়ার আগে বা কোম্পানিতে কাজ শুরু হওয়ার আগে এই ব্যায়াম করানো হয়।
যতটুকু তথ্য পাওয়া গেছে সেই অনুসারে জাপানের 60% লোক প্রতিদিন এই রেডিও তাইশো ব্যায়াম দিয়েই নিজেদের জীবন শুরু করেন। অগ্নিতে আমরা যাদের সাথে কথা বলেছিলাম তাদের মধ্যে 100% মানুষই এই ব্যায়াম দিয়ে নিজেদের জীবন শুরু করেন। শুধু তাই নয়, আমরা যে হাসপাতালে গিয়েছিলাম সেখানকার লোকেরাও সকালে 5 মিনিট এই ব্যায়াম শুরু করেন। নিজের দিন শুরু করে কিছু লোকদের তো চেয়ার থেকে ওঠার ক্ষমতা ছিল না, কিন্তু তারা চেয়ারে বসেই এই ব্যায়াম অংশগ্রহণ করত। আমরাও তাদের সাথে এই ব্যায়াম করি এবং সারাটা দিন জোশের সাথে অতিবাহিত করি। সকালে মিলে এই ব্যায়াম করি, তাই অনেক বড় হলঘর বা মাঠে এই ব্যায়াম করানো হয়। এই সময় বার্তা প্রেরণের জন্য লাউড স্পিকার বা মাইকের ব্যবহার করা হয়। আপনি কোনো ব্যায়াম করতে চান, সেই অনুসারে আপনাকে সময় নির্ধারণ করতে হবে। মনের চাপ দূর করা ও মানসিকভাবে আপনাকে নমনীয় করে তোলাই এই ব্যায়ামের মূল উদ্দেশ্য। সবচেয়ে সহজ রেডিও তাইশো ব্যায়াম হলো নিজের আঙ্গুলগুলির উপর দিকে টানা ও গোলাকার পদ্ধতিতে সেইগুলি নিচে নিয়ে আসা। এটা খুবই হালকা পদ্ধতির ব্যায়াম। এতে সারা শরীরের অঙ্গ ও পেশিগুলির মধ্যে নমনীয়তা বজায় রাখাই হলো মূল উদ্দেশ্য। হয়তো এটা আপনার কাছে খুব সহজ বলে মনে হতে পারে, কিন্তু আজকের আধুনিক জগতে আমরা বিনা দরকারে নিজের হাতটা কানের উপর নিয়ে যাওয়াটাই পছন্দ করি না। আমরা যখন কম্পিউটারে কোনো কাজ করি, মোবাইল ফোন নিয়ে কিছু করি বা রান্না করি, তখন আমাদের হাতটা নিচের দিকেই থেকে যায়। যখন আমরা আলমারির উপর দিকে রাখা কোনো কিছু বার করতে চাই, তখন আমরা নিজেদের হাত উপর দিকে তুলি। আগেকার দিনে লোকেরা গাছ থেকে ফল পাড়ত, সেই সময় তাদের হাত রেডিও তাইশো আমাদের সেই কাজ করতে সাহায্য করে। রেডিও তাইশো ব্যায়াম প্রাথমিক স্বরূপ 5 মিনিট। ভারত, চীন, জাপান সহ বিশ্বের বহু দেশেই যোগ আজ প্রসিদ্ধ হয়ে উঠেছে। এই ব্যায়াম যে কোনো ব্যক্তি করতেই পারে। এই ব্যায়ামের এমন কিছু প্রক্রিয়া আছে যা গর্ভবতী মহিলা ও বিকলাঙ্গদের জন্য উপকারী। 1000 বছর আগে ভারতের মাটিতেই যোগ ব্যায়াম প্রথম শুরু হয়েছিল। শরীর ও মনকে একত্রিত করার জন্য এর শুরু হয়। সংস্কৃতিতে যোগ শব্দের অর্থ হল দুটি বিষয়কে যুক্ত করা। যোগ আমাদের মন শরীরকে যুক্ত করে এবং জীবন শৈলী প্রদান করে, যাতে আমরা বিশ্বের সাথে সংযুক্ত হতে পারি। যোগের মূল উদ্দেশ্য আমাদের মূল ধর্মের স্বভাবের পরিচয়ের সাথে পরিচিত হওয়া, শারীরিক ও মানসিক শুদ্ধতা আমাদের চৈতন্যের কাছাকাছি নিয়ে যায়। যোগের প্রকারভেদ এমনিতে সমস্ত প্রকারের অভিনয় প্রায় একই রকম, তার সত্ত্বেও ভিন্ন সংস্কৃতি ও রীতির কারণে তার প্রকার বিভিন্ন হয়। যারা এই যোগের প্রসার করছেন তারা সময় অনুসারে তাতে পরিবর্তনও ঘটিয়েছেন। জ্ঞানযোগ অনুশাসন ও মানসিক বিকাশের জন্য এই ব্যায়াম করা হয়। এতে জ্ঞান মার্গের সাহায্যে খোঁজ করা হয়। কর্মযোগ সমাজ ও আমাদের ভালো কথা ভেবে কাজের প্রতি জোর দেয়া। ভক্তিযোগ চৈতন্যকে সমৃদ্ধ করে ভক্তির সাথে। মন্ত্রযোগ মন্ত্র উচ্চারণের সাহায্যে শান্তি ও সন্তুষ্টি লাভের প্রকার। কুণ্ডলিনী যোগ শরীর বিভিন্ন বিষয়গুলি একত্রিত করে ও মানসিক বিকাশ প্রাপ্ত করা। রাজযোগ একে রাজমার্গ বলা হয়, সব একত্রিত মিলিয়ে লাভের অভিমুখে যাত্রা করা। হঠযোগ জাপান বা পশ্চিমের দেশগুলিতে এই প্রক্রিয়াটি খুবই জনপ্রিয়। বিভিন্ন আসনের সাহায্যে অপেক্ষাকৃত স্থিরতা পর্যন্ত পৌঁছে যায়। সূর্য প্রণাম পদ্ধতি করার পদ্ধতি হঠযোগের সর্বাধিক বিশিষ্ট প্রক্রিয়া হল সূর্য প্রণাম। এতে আপনাকে 12টি প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। 1. সবার আগে সোজা হয়ে দাঁড়ান, তারপর দুটি হাত কাঁধের সমান্তরালে নিয়ে যান, হাত দুটি উপর দিকে তুলুন, হাতের তালু একে অপরের সঙ্গে যুক্ত করুন। ওইভাবেই হাত দুটি সামনের দিকে নিয়ে আসুন, দুটি হাতের তালু যেন একে অপরের সাথে আটকে থাকে। তারপর নিজের দিকে গোল করে ঘুমিয়ে নমস্কার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকুন। 2. এবার লম্বা শ্বাস নিন, হাত দুটি উপর দিকে নিয়ে যান। এবার হাত ও কোমর ধীরে ধীরে পিছন দিকে বেঁকান, আপনার গলাও কিন্তু পেছনে বেঁকে থাকবে। 3. এইভাবে সামনের দিকে ঝুঁকুন ও ধীরে ধীরে শ্বাস ও বায়ু ত্যাগ করুন। হাত দুটি ঘাড়ের সাথে কানের সাথে লাগিয়ে নিচের দিকে নিয়ে যান এবং হাত দুটি দিয়ে মাটি স্পর্শ করুন। এবার কিছুক্ষণ এইরকম অবস্থায় থাকার পর হাত দুটি একদম সোজা করে নিন। 4. এই অবস্থায় হাতের তালু দুটি মাটিতে রাখুন, শ্বাস নিন ও ডান পা পেছন দিকে নিয়ে যান। এবার ঘাড় উপর দিকে তুলুন, এই অবস্থায় খানিকক্ষণ থাকুন। 5. এই অবস্থায় ধীরে ধীরে শ্বাস ত্যাগ করুন ও ব্যায়াম বা পেছনের দিকে নিয়ে যান। মনে রাখবেন, এই অবস্থায় দুটি পর্যায়ে গোড়ালি কিন্তু একে অপরের সাথে যুক্ত থাকবে। এবার ঘাড় নিচের দিকে ঝুঁকিয়ে থুতনিটা গলার সাথে লাগানোর চেষ্টা করুন। 6. এই অবস্থায় ধীরে ধীরে শ্বাস নিন এবং শরীর
পৃথিবীর সমান্তরালে রাখুন। দণ্ডবোধ প্রণামের সময় আপনার শরীরের অবস্থায় যেমন থাকে এমনও তেমনি সমান্তরাল রাখুন। এবার হাঁটু, বক্ষদেশ ও থুতনিতে ভূমি স্পর্শ করা। ধীরে ধীরে বক্ষদেশ উপর দিকে নিয়ে গিয়ে শ্বাস ছাড়ুন। 7 এই অবস্থায় ধীরে ধীরে শ্বাস নিন, বক্ষদেশ সামনের দিকে টানুন, হাত দুটি সোজা রাখুন ও হাতের তালু যেন ভূমি স্পর্শ করে। এবার ধীরে ধীরে ঘাড় পেছন দিকে নিয়ে যান, হাঁটু মাটিকে স্পর্শ করবে এবং পায়ের পাতা সোজা রাখবেন। 4 এই অবস্থায় পঞ্চম স্থিতির সমান। এই অবস্থায় শ্বাসবায়ু ধীরে ধীরে ত্যাগ করুন ও বাম পা পিছন দিকে নিয়ে যান। মনে রাখবেন এই অবস্থায় দুটি পায়ের গোড়ালি একে অপরের সাথে যুক্ত থাকবে। এবার ঘাড় নিচের দিকে ঝুঁকিয়ে থুতনিটা কণ্ঠের সাথে লাগানোর চেষ্টা করুন। 9 এই পরিস্থিতি চতুর্থ স্থিতির সমান। এই অবস্থায় হাত দুটি মাটিতে ঠোকান, শ্বাস নিন ও ডান পা পেছনের দিকে নিয়ে যান। এবার ঘাড় উপরের দিকে তুলুন। এবার কিছুক্ষণ এই অবস্থায় থাকুন। 10 এই স্থিতি তৃতীয় অবস্থানের সমান। এই অবস্থায় সামনের দিকে ঝুঁকে শ্বাসবায়ু ধীরে ধীরে বাইরে নির্গত করুন। হাত ঘোরার সাথে কানে স্পর্শ করে নিচের দিকে নিয়ে যান আর নিজের হাত দিয়ে পৃথিবী স্পর্শ করুন। কিছুক্ষণ এই অবস্থায় থাকুন এবং হাঁটু দুটি সোজা রাখুন। 11 এই পরিস্থিতির দ্বিতীয় স্থিতির সমান। এতে ধীরে ধীরে শ্বাস বায়ু ভেতরে নিন, হাত দুটি কানের স্পর্শ করে উপর দিকে টানুন, হাত ও ঘাড় পেছন দিকে ঝোঁকান। 12 এই স্থিতি প্রথম স্থিতির সমান। তাইচি তো আই চ ওয়ান তাই জিক ওয়ান নামে পরিচিত। তাইচি ব্যায়াম জাপানের যুগ যুগ ধরে প্রচলিত হয়ে আসছে। বৌদ্ধ ধর্ম ও কনফুসিয়াসের ধর্মেও এটা উল্লেখ আছে। এটা চীনের মার্শাল আর্টের একটা প্রকারভেদ। জাপানে এটা খুবই জনপ্রিয়। চীনের সংস্কৃতি অনুসারে তাইওইস্ট শুরু এবং মার্শাল আর্টের শুরু সাং সনসেন এর সন্ধান করেছিলেন। 19বিংশ শতাব্দীতে ইয়াং লুসাং সারা পৃথিবীতে এর প্রসার করেন। প্রধানত তাই সে শুরু নেজিয়া অর্থাৎ অন্তরাল মার্শাল আর্টের জন্য করা হয়েছিল। ব্যক্তিগত উত্থানের জন্য এর বিকাশ ঘটানো হয়। কিভাবে বুদ্ধির সাহায্যে কম উজার ব্যবহার করা হয়, প্রতিদিনতে হারানো যায়, এখানে সেই কৌশলগুলো শেখানো হয়। করা বদলে কিভাবে নিজেকে বাঁচাবেন সেই কলা শেখানো হয়। তাইচির অর্থ হল শরীর ও মনের উপাচার। আন্তরিক শান্তি ও সন্তুষ্টির জন্য তাই প্রয়োগ করা হয়। দেশের লোকদের সুস্থ ও সবল রাখার জন্য চীনের সরকার নিজেই উদ্যোগেই তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছে। তাইচির প্রকার। তাইচি শেখানোর জন্য অনেকগুলি স্কুল আছে, তার অনেক প্রকার ভেদও আছে। তার মধ্যে কয়েকটি নিয়ে এখানে আলোচনা করা হলো। চেইন স্টাইল, ধীর অথর্স আকস্মিকতার মেলবন্ধন। ইয়ং স্টাইল সবচেয়ে বেশি জনপ্রিয়। এই পদ্ধতির ধীর গতিতে হয় এবং ধ্রুব পদার্থের ব্যবহার হয়। ভু স্টাইল ছোট ছোট অথর্স সজাগ পদক্ষেপ। হাও স্টাইল নিজের ভেতরে দেখুন ও সূক্ষ্মতার সাথে আলোড়ন ঘটান। এই ভেদটি সারা বিশ্বেই নয় বরং চীনও এর প্রয়োগ কমই করা হয়। এই প্রতিটি স্টাইল একে অপরের থেকে আলাদা ঠিকই, কিন্তু এদের উদ্দেশ্য একটাই। যেমন 1 স্থিরতার সাহায্যে নিজের গতিবিধি নিয়ন্ত্রণ করা। 2 কুশলতার সাহায্যে শক্তিকে জয় করা। 3 দ্বিতীয় নম্বরটি সরিয়ে দিয়ে প্রথম স্থানে পৌঁছানো। প্রথমে প্রতিদ্বন্দ্বীকে জেতার সুযোগ দিয়ে ধীরে ধীরে নিজেকে এগিয়ে দেওয়া ও শেষে জয় প্রাপ্ত করা। 4 নিজেকে এবং প্রতিদ্বন্দ্বীকে চেনা, নিজের এবং সামনের ব্যক্তির সবলতা ও দুর্বলতাগুলি জেনে নেয়া। তাইচির 10টি প্রধান সিদ্ধান্ত। 1 সোজা হয়ে দাঁড়িয়ে নিজের সম্পূর্ণ লক্ষ্য নিজের মাথায় কেন্দ্রিত করা। 2 প্রথমে পিঠের স্নায়ু ও গুলিতে চাপ সৃষ্টি করুন এবং ধীরে ধীরে তা শিথিল করে দিন। 3 কোমরে আরাম দিন ও শরীরের বাকি অংশগুলিকে নিয়ন্ত্রণে আনুন। 4 আমাদের শরীরের ওজন কিভাবে বিভাজিত হয়েছে তা জেনে জড়তা ও হালকাবোধের মধ্যে অন্তর বুঝে নিন। 5 শরীরের হাতের ব্যবহার করে শরীরের উজার প্রভাব বৃদ্ধি করুন, কাঁধ আরামে রাখুন। 6 শরীরের থেকে মনের গতি বিধিকে বেশি গুরুত্ব দিন। 7 শরীরের উপরের ভাগ ও নিচের মতে সামঞ্জস্য বিধান করুন। 8 মন, শরীর ও শ্বাসবায়ু নিয়ন্ত্রণে রাখা। 9 নিজের ভেতরের আন্দোলন নিয়ন্ত্রণ না করে নমনীয়তা ও লাইবতাকে গুরুত্ব দিন। 10 প্রতিটা মুহূর্তের জন্য মধ্যে যে শান্তি ও স্থিরতা আছে তার খোঁজ করুন। শরীর কাজ করতে থাকলে মন নিজের থেকেই শান্ত হয়ে যায়। মেঘের অনুকরণ। তাইচির যতগুলি প্রক্রিয়া আছে তার মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ হল মেঘের মতো হাত পা নাড়ানো। নিম্নলিখিত পদ্ধতির সাহায্যে তা করা যেতে পারে। 1
হাত দুটো সামনের দিকে নিয়ে গিয়ে তালুগুলি নিচের দিকে রাখুন। 2 আপনি যেন কোনো গাছের কাণ্ডকে আলিঙ্গন করছেন এমন মুদ্রাও গড়ে তুলুন। 3 ওই সময় আপনার হাতের তালু বাইরের দিকে থাকবে। 4 বাম হাত উপর দিকে মধ্যে নিজের ও ডান হাতের নিচ থেকে সম্মধ্যে নিয়ে যান। 5 বলের মতো নিজের শরীরের সামনে হাত নাড়ান। 6 বাম হাতের উপরিভাগ সামনের দিকে নিয়ে আসুন। 7 হাতের মুভমেন্টের দিকে খেয়াল রেখে বাম পায়ে শরীরের সম্পূর্ণ ওজন দিয়ে কোমর ঝোঁকান। 8 নিজের বাম হাতে কোমরের ও ডান হাতে মুখের সামনে নিয়ে আসুন। 9 নিজের ওজন ডান পায়ের উপর রাখুন। 10 ডান দিক থেকে ঘুরুন এবং নিজের ডান হাতের দিকে লক্ষ্য করে তা উপরে তুলুন। 11 এবার নমনীয়তার সাথে হাতের মুভমেন্ট করুন। 12 হাত পুনরায় লম্বা করুন এবং ধীরে ধীরে তা আগের অবস্থায় নিয়ে যান। কিউ বাক চিকুঙ্গ নামে পরিচিত এই ব্যায়ামের প্রকার দুটি শব্দ দিয়ে গঠিত। কিউ অর্থাৎ জীবনের চেতনা বা ঊর্জা এবং গাক অর্থাৎ কাজ। এর অর্থ হলো এমন কাজ করা যাতে আপনি চেতনার সাথে যুক্ত হতে পারেন। আজকের এই আধুনিক কর্মজীবনে আমরা মন ও শরীরকে যুক্ত করে তার সাথে নিজের সবচেয়ে বড় বড় লক্ষ্য প্রাপ্ত করার কাজ চালিয়ে যেতে পারে। কথাই বলে 20 শতাব্দীর শুরুতেই মার্শাল আর্টের আগমন ঘটে এবং 1930 সাল থেকে হাসপাতালেও এমন ব্যবহার শুরু করে। এরপর চীনের সরকার তাইচির মতো এই ব্যায়ামগুলিকে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। কিউগাক এর সাধারণত শ্বাস নেওয়ার প্রক্রিয়ায় বেশি জোর দেওয়া হয়। আমরা যখন বসে থাকি বা দাঁড়িয়ে থাকি আমাদের শরীর যে অবস্থাতে থাকুক না কেন নিজের শ্বাস নিয়ন্ত্রণে এনে আমরা তা স্থির রাখতে পারি। কিউগাক এর যতগুলি প্রকার থাকুক না কেন উদ্দেশ্য একটাই, আর তা হলো ঊর্জা বা বুদ্ধি করা। যদিও ভেতরের আন্দোলন ধীরগতিতে সম্পূর্ণ হয় তাই খুবই সংযত থাকে। কিউগাক এর লাভ বেশ কিছু গবেষণার থেকে জানা গিয়েছে তাইচি ও যোগ যেমন আমাদের শরীরের জন্য উপকারী তেমনি কিউগাক ও আমাদের জন্য খুবই উপকারী। এ বিষয়ে গবেষণা করেছেন ডক্টর কেথেন্থ এম সনসিয়র। তিনি নিজের একটি তথ্যভিত্তিক লেখায় এর উপকারিতা সম্পর্কে লিখতে গিয়ে লেখেন, মস্তিষ্কে সৃষ্টি তরঙ্গের বিকাশ ঘটে। 2 হরমোনসের ক্ষেত্রে পজিটিভ পরিবর্তন লক্ষ্য করা যায়। 3 হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যুর সম্ভাবনা খানিকটা কম হয়। 4 রক্তচাপ জনিত অসুখের সম্ভাবনা কমে যায়। 5 শরীরের হাড় সবল হয়ে ওঠে, প্রবাহের গতি সচল থাকে। 7 বার্ধক্যজনিত কারণে হওয়া রোগের সম্ভাবনাও অনেকটাই দূর হয়। 8 শরীরের অঙ্গগুলি সচল থাকে ও তা খুব ভালোভাবে কাজ করতে পারে। 9 মস্তিষ্ক খুব ভালোভাবে রক্ত পায় এবং মন ও মস্তিষ্কের মিলন খুব ভালো থাকে। 10 হার্ট খুব ভালো থাকে, ভালোভাবে কাজ করার সুযোগ পায়। 11 ক্যান্সারের রোগীরা এর সাহায্যে বিভিন্ন পরিণাম হাত থেকে রেহাই পেতে পারে। 12 এই ব্যায়ামের সাহায্যে আমাদের শরীর সুস্থ থাকে এবং সেই সাথে আমরা দীর্ঘ লাভ করি। কিউগাক করার পদ্ধতি। কিউগাক এর ব্যায়াম করার আগে আমাদের এটা জানতে হবে আমাদের সারা শরীরে ঊর্জা পরিপূর্ণ। শরীরের মধ্যে যে ঊর্জা আছে কিভাবে তার সঠিক ব্যবহার করবেন সবার আগে আমাদের সেটাই জানতে হবে। তাওশেন শরীরের প্রয়োগ সঠিক মুদ্রায় বসুন। মাটিতে বসাটা খুবই জরুরি। 2 তেওশিও ধীরে শ্বাস নিন, তা যেন সংযত ও শান্ত হয়। 3 তাও ও হাসিন মনের নিয়ন্ত্রণ। এই স্টেপটা খুবই কঠিন কারণ এই সময় আপনার মনকে বিচারশূন্য করতে হবে। 4 তাওচি ঊর্জা নিয়ন্ত্রণ। প্রথম 3টি ধাপের সঠিক নিয়ন্ত্রণের সঠিক সমন্বয়ের পর ঊর্জা সঠিক মাত্রায় নিয়ন্ত্রণ করতে হয়। 5 তাওশেন চেতনার প্রবিধান। দ্য এসেন্স অব তাইজি কিউগাক তে ইয়াং জবিং মিঙ্গো বলছেন চেতনা শক্তির সাথে সাথে ভিত্তি। এইভাবে সারা শরীর একত্রিত হয়ে একই অভিমুখে কাজ করে এবং একই লক্ষ্যের জন্য কাজ করতে থাকে। কিউগাক এর 5টি সিদ্ধান্ত। কিউগাকে 5টি বিষয়ের উপর কাজ করা হয়, যেমন পৃথিবী, জল, কাঠ, ধাতু এবং আগুন। এই ব্যায়ামের মতে 5 ধরনের ঊর্জার মধ্যে ভারসাম্য রক্ষা পায়, যার ফলে শরীরের অঙ্গ মস্তিষ্কের কার্য বিকশিত হয়। এই ব্যায়াম বিভিন্ন প্রক্রিয়ার করা হয়। আমরা কিউগাক ইনস্টিটিউট ইন বার্সেলোনা ও মরিয়া ইসাবেল গার্সিয়া মেরিল এর পদ্ধতি দেখাবো। পৃথিবী আপনার 2টি পায়ের মধ্যে কাঁধের সমান ট্রাক রেখে সোজা হয়ে দাঁড়ান। এরপর আপনি 2টি পায়ের ফাঁক সামান্য বৃদ্ধি করুন যাতে সহজেই দাঁড়াতে পারেন। 3 নিজের কাঁধটা সামান্য ঝোঁকান এবং নিজের শরীর ঢিলা ছেড়ে দিন। আপনার হাত দুটি আলগা করে দিন, এটা ব্লু এর অবস্থান। 4 শ্বাস নেওয়ার সময় আপনার হাত দুটি কাঁধ পর্যন্ত তুলুন, এই সময় হাতের তালু নিচের দিকে থাকবে। 5 আপনি যখন শ্বাস বায়ু ছাড়বেন তখন নিজের হাঁটুর সামান্য মরুন এবং হাত দুটি পেট সমান নিয়ে আসুন, সেই সময় হাতের তালু ভেতরের দিকে থাকবে। 6 কিছুক্ষণের মধ্যেই এমনই থাকুন ও নিজের নিঃশ্বাস শ্বাস বায়ুর দিকে সমস্ত ধ্যান কেন্দ্রিত করার চেষ্টা করুন। পৃথিবীর অবস্থা থেকে শুদ্ধ করা যাক।
হাঁটুর উপর ঝাঁকুন এবং বুক সোজা করে নিচের দিকে বসুন। 2. আপনার মেরুদণ্ড যেন সোজা থাকে। আপনি যখন পুনরায় শ্বাস নেবেন তখন পৃথিবীর দিকে ফিরে আসুন। 4. এইভাবে 3 বার করুন। কাট 1. পৃথিবীর অবস্থান থেকে শুরু করুন। শ্বাস নিতে নিতে হাত উপর দিকে করুন আর তারপর একদিকে গিয়ে গোলাকার করার চেষ্টা করুন। এমন করতে করতে হাত দুটি ঘাড় পর্যন্ত নিয়ে যান। হাত ও কনুই একই সরলরেখায় থাকবে। 2. এরপর শ্বাস ছাড়ার সময় ওই প্রক্রিয়া উল্টোটা করুন। পুনরায় আগের স্থানে চলে আসুন। 3. শ্বাস নেওয়ার সময় হাত একে অপরের থেকে আলাদা রাখুন আর তার মধ্যে কাঁধ সমান ফাঁক রাখুন। অবস্থান থেকে শুরু করে এবং নিজের হাত দুটি বুক পর্যন্ত তুলুন। 2. আঙুলগুলি একে অপরের থেকে সামান্য আলাদা রেখে উপরের দিকে ইশারা করুন। হাত দুটি একে অপরের থেকে 4 ইঞ্চি লম্বা রাখুন। 3. শ্বাস নেওয়ার সময় হাত একে অপরের থেকে আলাদা রাখুন আর তার মধ্যে কাঁধ সমান ও ফাঁক রাখুন। 4. শ্বাস ছাড়ার সময় দ্বিতীয় পয়েন্ট যা বলা হয়েছে তা পুনরায় সেটাই করুন। 5. এই গতিবিধি 3 বার করতেই হবে। আপনি যখন নিজের হাত দুটি একে অপরের কাছে নিয়ে যান তখন তার মধ্যে যে উজার সৃষ্টি হয় তা অনুভব করার চেষ্টা করুন। আগুন 1. পৃথিবীর আসন থেকে শুরু করুন। শ্বাস নিন ও হাত দুটি একে অপরের সাথে রাখুন। দুটি হাতের মধ্যে ট্রাক রেখে তা বুক সমান উপরে নিয়ে যান। 2. নিজের হৃদয়ে ঊর্জা অনুভব করার জন্য হাত ঘোরান। 3. কোমর থেকে বাম দিকে বেঁকে যান এবং নিজের হাত দুটি মাটির সমান্তরালে রাখুন ও উপর নিচ করুন। একে অপরের দিকে রাখুন তা একে অপরের থেকে দূরে নিয়ে যান। উপরে হাত ও কাঁধ পর্যন্ত নিয়ে যান ও নিচের হাত কোমর পর্যন্ত। 5. এবার নিজের হাত দুটি ভূমি সমান্তরাল রাখুন। কোমর থেকে ডান দিকে মুড়ুন ও উপর নিচ করুন। 6. শ্বাস ছাড়ার সময় নিজের হাত দুটি হৃদয়ের কাছে নিয়ে যান। 7. হাত দুটির মধ্যে পুনরায় দূরত্ব তৈরি করুন। উপরে হাত কাঁধ পর্যন্ত আর নিচের হাত কোমর পর্যন্ত নিয়ে নামা। ব্যায়াম সম্পন্ন করা। 1. পৃথিবীর অবস্থান থেকে শুরু করুন। হাতের তালু দুটি নিচে রাখুন এবং শ্বাস নেওয়ার সময় নিজের হাত দুটি কাঁধ পর্যন্ত নিয়ে যান। 2. শ্বাসবায়ু ছাড়তে ছাড়তে নিজের হাত দুটি ছাড়ুন এবং বুকি অবস্থায় আসুন। 3. হাতের বুড়ো আঙ্গুল এবং হাতের তালুর মধ্যে চাপ সৃষ্টি করে যে ঊর্জার সৃষ্টি হয় তার সাহায্যে কাজ করে এই পদ্ধতি 19 শতাব্দীর শুরুতেই জাপানে গড়ে উঠেছিল। সাধারণত যারা ব্যায়ামের বাতের ব্যথায় কষ্ট পান তাদের জন্য এই ব্যায়াম করা হতো। শরীরের উপর চাপ সৃষ্টি করে শ্বসন ক্রিয়ার মাধ্যমে নিজের শরীরের সমস্ত অঙ্গগুলির মধ্যে ভারসাম্য বজায় রাখুন। ব্যায়ামের যে কোনো প্রকারভেদ একই রকম করতে হবে এমন কোনো কথা নেই। এর পেছনের উদ্দেশ্য বুঝে শরীরের গতিবিধি সঠিক রাখাটা অধিক গুরুত্বপূর্ণ। এর পেছনে শরীরকে সংকুচিত ও প্রসারিত করার মুখ্য উদ্দেশ্য যা সফল হওয়া বাঞ্ছনীয়। তাওইন বলতে যে কোনো একটা গতিবিধি বোঝায় না। শরীরকে সংকুচিত করা, ঘাড় ওঠানো, হাঁটা, শোয়া, দাঁড়ানো বা কোনো একই স্থানে দাঁড়িয়ে থাকা এসবই তাওইন। ভালো করে শ্বাস নিন ও দীর্ঘদিন জীবিত থাকুন। শরীর ও মন শরীর বিকশিত করার জন্য বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত জ্ঞান সংগ্রহ করুন। জিকুন শিশু এই পুস্তক 13 শতাব্দী থেকে খুবই জনপ্রিয়তা লাভ করেছিল। 6ষ্ঠ শতাব্দীতে সৈনিক, চিকিৎসক ও লেখক শন হিউমো একই প্রক্রিয়া আবিষ্কার করেছিলেন। এতে ধ্বনি ও গতিবিধির মাধ্যমে 6টি বিভিন্ন প্রক্রিয়ার সাহায্যে হৃদয় শান্ত করার চেষ্টা করা হয়। 6টা আওয়াজ। জুস এই ধরনের উচ্চারিত ধ্বনি যকৃতের জন্য খুবই উপযোগী। হি হর এই ধরনের উচ্চারিত ধ্বনি হৃদয়ের সাথে সম্পর্কিত। শিশর এই ধরনের উচ্চারিত ধ্বনি ফুসফুসের সাথে সম্পর্কিত। চুই চবি যে ধ্বনি শুনতে এরকম লাগে তা যকৃতের সাথে সম্পর্কিত। হু হু যে ধরনের ধ্বনি শুনতে একই রকম লাগে তা প্লিহার সাথে সম্পর্কিত। কোশিশি যে ধ্বনি শুনতে একই রকম লাগে তা সম্পূর্ণ শরীরের সাথে সম্পর্কিত। শন শিমো একটা কবিতার মাধ্যমে সম্পূর্ণ বিষয়টা বর্ণিত করেছেন। বিভিন্ন ঋতুতে একই ধ্বনিগুলির সাহায্যে কিভাবে একটা সম্পূর্ণ জীবন অতিবাহিত করা যায় তিনি সেটাই বোঝানোর চেষ্টা করছেন তার কবিতায়। এই কবিতায় এটাও বলা হয়েছে যে আপনি যখন কোনো ধ্বনি নির্গত করবেন তখন আপনার কোনো অঙ্গের কথা ভাবা উচিত। বসন্তীতে ব্লু বলে নিজের চোখ দুটি জলে ভরুন, তাতে করে বুট আপনার যকৃৎ ঠিক করে দেবে। গরমে হি এ লাভ নিয়ে তাহলে নিজের হৃদয় সুস্থ রাখতে পারবেন। বর্ষার সময় শি এর ব্যবহার করুন, তাহলে আপনার ফুসফুস সাহায্য পাবে। চুই এর সাহায্যে যকৃতের সঙ্গ দিন, তাতে করে শরীর ও মধ্যস্থ জলস্তর শান্ত হবে। কোষির সাহায্যে গরমকে কাবু করুন। আর যে কোনো ঋতুতেই দীর্ঘশ্বাস নিতে ভুলবেন না, যা আপনার খাদ্য পরিপাক সাহায্য করে। এত স্বাস্থ্যবায়ু ত্যাগ করুন যাতে আপনার কোনো কান পর্যন্ত সেই আওয়াজ না পৌঁছায়। আর সেই সমস্ত কিছু প্রাপ্ত করার জন্য সবার তন্ত্রের ব্যবহার করুন।
এটা সুখী ও সুস্থ জীবনের মন্ত্র। এই অধ্যায়ে বর্ণিত সমস্ত সংস্কৃতিগুলি বোঝা হয়তো এতটা সহজ হবে না, কিন্তু আপনি যদি এতে বর্ণিত সমস্ত কিছুর মধ্যে থেকে একটা সূত্র সন্ধান করেন তাহলে বুঝতে পারবেন যে প্রত্যেক ক্ষেত্রেই শ্বাস ও গতি সমন্বয় সাধনের কথা বলা হয়েছে। যখন আমরা নিজেদের শরীরের ও শ্বাসের মধ্যে সমন্বয় সাধন করি তখন আমরা অতীত ও ভবিষ্যতের কথা ভুলে শুধু বর্তমানে নিয়েই বেঁচে থাকি। সবচেয়ে বড় লাভ হলো আপনি শ্বাস নেওয়া ও ছাড়ার সময় সজাগ হয়ে যান। ধন্যবাদ সকলকে পুরো অডিওবুকটির সাথে থাকার জন্য। এরপর আসতে চলছে চমৎকার একটি অধ্যায়, সেটা হলো নবম অধ্যায়, দৃঢ়তা ও বাবি সাবে। চিন্তা ও মানসিক চাপ আপনার শরীরের উপর কোনো প্রভাব সৃষ্টি করতে পারবে না, অথচ আপনি সমস্ত রকম মোকাবেলার জন্য প্রস্তুত থাকবেন। কিভাবে এমনটা হতে পারে, অবশ্যই এই চমৎকার অধ্যায়টি শোনার আমন্ত্রণ রইল।